ফাইজ এগিয়ে আসে ছাদের দরজার দিকে। এখান থেকেই তো কিসের আওয়াজ আসলো। ইনায়া ভয়ে মৃদু কাঁপছে, বারবার ঠুক গিলছে। ফাইজ ফোনের ফ্লাশ জ্বালিয়ে দেখলো একটা পটকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারল না। এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানা মতে, তাহলে এই বাঁদরামিটা করলো কে? ফোন পকেটে রেখে ইনার দিকে এসে পকেটে হাত রেখে দাঁড়ায়। ইনার মাথা নিচু। ফাইজ আরও দুপা এগিয়ে আসে। ইনার চোখ বড় বড় করে তাকায়, কাঁপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? ফাইজ ঠোঁট মাখিয়ে হেসে বলল, লিটল গার্ল, তুমি অনেক বড় হয়ে গিয়েছ। ইনা দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায়। ফাইজ ভ্রু কুঁচকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো? ইনা দুদিকে মাথা নেড়ে বলে, না তো। তাহলে এইসব বাদরামি কে করেছে? পটকা ফুটিয়ে আমার হাব বউয়ের হার্টবিট বাড়িয়ে দিয়েছে। ইনা পিছন দিকে আরেকটু চেপে যায়, আমতা আমতা করে বলে, মায়েরা হয়তো। এটাকে? ভাই আর বউ। ফাইজ দুহাত আড়াআড়িভাবে নিয়ে ডান হাতের দু আঙুল গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলে, ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি, কিন্তু এরকম মেয়ের সাথে? সিরিয়াসলি? ইরফানের বউ এরকম বাঁদর? আনবিলিভেবল। ইনা রেগে বলে, মায়েরা অনেক ভালো। ফাইজ ভ্রু কুঁচকে তাকায় ইনার মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিক রাগের আভা। ফাইজ গম্ভীর মুখে বলে, লিটল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমার রাগ ভাঙাবে, বুঝেছ? ইনা মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, বয়েই গেছে আমার। কথাটা ফাইজের কানে পৌঁছেছে। মাঝের দূরত্ব ঘুচিয়ে নেয় আরেকটু। ইনায়া পেছাতে পেছাতে ছাদের রেলিংয়ে ঠেকেছে। ফাইজ ডান হাত রেলিংয়ের উপর ভর করে রাখে, মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনায়ার মুখপানে তাকায়। নিজের মুখের সামনে ফাইজের মুখ দেখে ইনায়া চোখ বুজে মৃদু স্বরে বলে, দূরে সরুন প্লিজ। ফাইজ এক পেশে হাসে, লোভ হয়েছে বলে, বিয়ের পরের জন্য সব দূরে রাখছি লিটল কুইন। তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছ। এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষার ওয়েট করবো না কিন্তু। কথাটা বলে ইনার থেকে দূরে সরে দাঁড়ায় ফাইজ। পকেটের দু হাত গুজে আফসোরের সুরে বলে, আমি বুঝলাম না, আমাদের ছেলের কি বউয়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি? আমি শুদ্ধ, ইরফানের সব এক কেস। আমাদের জ্বালা কেউ বোঝে না। বোঝে না? ইনায়া ভ্রু কুঁচকে নিল। ইরফান ভাই আর আবার অপেক্ষার কিসের? ও, হয়তো মায়েরাকে তাড়ানোর অপেক্ষার কথা বলছে। ইনার মন খারাপ হয়। মায়েরা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফসকে বলে, ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে। ফাইজ শব্দ করে হেসে দেয় ইনার কথা শুনে। ইনায়া বোকা চোখে ফাইজের দিকে তাকায়। এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয়। সে কষ্টের কথা বলছে আর এই লোক হাসছে। অসহ্য। ফাইজ একটু পর নিজের হাসি চেপে বলে, লিটল কুইন, ইউ আর এ ভেরি সিলি গার্ল। ইনার চোখে মুখে বিরক্তি। সে তো সত্যিটাই বলল। এই লোক উল্টো তাকে বোকা বলছে। ফাইজ আবারও আফসোসের সুর তোলে, বোঝে না রে, বোঝে না। আমাদের দুঃখ কেউ বোঝে না। ইনায়া আর চোখে ফাইজের দিকে তাকায়। চাঁদের আলোয় ফাইজের আফসোসের ভারে নুয়ে পড়া মুখটা দেখে ইনার মায়া হলো। ফাইজ হঠাৎই ইনার দিকে তাকালে ইনায়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ বিস্তর হাসে। সময় ব্যয় না করে ইনার পাশে দাঁড়ায়। তবে মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে। পকেটে দু হাত রেখে ডান হাত রেলিংয়ের সাথে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, হাফ বউয়ের লজ্জা ভাগানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনায়া চোখ বুঝে নেয়। স্পন্দনের গতি বেড়েছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত পায়ে এগোয়। কয়েক পা ফেললে ফাইজ ইনায়ার সামনে তার বাম পা রাখে। ইনায়া হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে, আমাকে ছোবেন না। ফাইজের পকেটে দু হাত। হবু বউয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। দুপা পিছিয়ে ইনার পিছনে দাঁড়ায়। ইনার মাথা ফাইজের বুক সমান। ফাইজ ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপটে রাখে। বি রেডি মাই লিটল কুইন, ফর আ হালাল টাচ। ইনার লজ্জায় কান গরম হয়। এখানে আর কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। ফাইজ শব্দ করে হাসে, দু হাত তুলে টানা দিয়ে বলে, আহা, অপেক্ষা, লিটল কুইন, লাভ ইউ। ইনা ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায় হাস্যজ্জ্বল ফাইজের পানে। কিছুটা গলা চড়িয়ে বলে, বখাটে পুরুষ। ফাইজ অন্ধকারে চেয়ে আবারও শব্দ করে হেসে বলে, ইয়োর পার্সোনাল। আমি কিছু বলেছি? মায়ের এবার রেগে যায়। অসভ্য লোক, তার সামনে শাড়ি খুলতে বলছে।
চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে 2 হাত রেখে রেগে বলে, আপনি আসলেই অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন? আপনার সামনে আমি শাড়ি খুলব না, বুঝলেন? ইরফান রেগে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু, তবে আর চোখে ইরফানের দিকে দৃষ্টি রাখে। ইরফান মায়রার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলায়। লোকটা শুধু তার কাছে চলে আসে, আর তার ভেতর হয় সুনামি। উফ! তার ভাবনার মাঝেই ইরফানের শান্ত গলা ভেসে আসে, স্টুপিড। আমার সামনে শাড়ি খুলতে বলেছি? আই নো ইউর এ লিটল বেবি। কথাটা বলে আশেপাশে তাকায়, ফোঁস করে শ্বাস ফেলে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা ভাবনার জগতে। এই জগতে কিভাবে থাকবে? ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বহুত হজম হবে আজ শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসলে ইনাকে দেখতে পায়। ইনা এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়। সেখানে এখনো সবাই বসে। ইনার দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবি ওই স্টুপিডের জামা আর একটা বই এনে আমাকে দিতে। ইনা অদ্ভুতভাবে তাকায় ভাইয়ের দিকে। স্টুপিড মানে যে মায়রাকে বুঝিয়েছে তার ভাই, এটা তার চেয়ে ভালো আর কি জানবে। মায়েরা যা অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই। ইনার এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকের সুরে বলে, হোয়াট? ইনা কিছু না বলে চলে যেতে নিলে মায়েরা দরজা খুলে বলে, আপু, আমাকে নিয়ে যাও। মায়েরার কথা শুনে ইনা পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। সামনে তাকালে দেখলো ফাইজ আসছে, আর নিচ থেকে শুদ্ধ আর ফাইজের সেই মামাতো ভাই উপরে আসছে। হাত মুঠো করে মায়েরার দিকে তাকায়। তার শাড়ির অবস্থা বেহাল, সাথে চুল ভীষণ এলোমেলো। ইনা কিছু বলার আগে ইরফান রেগে মায়েরাকে তার ঘরের ভেতর গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভেতর গিয়ে মায়েরা পড়ে যাওয়ার আগেই মায়েরাকে বাম হাতে তার শক্ত হাতে করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে উঠতে চায়, তার আগে ইরফান মায়েরার মুখ ডান হাতে চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, ইডিয়েট। মায়েরা বা হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না ইরফানের শক্তির সাথে। ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে। মায়েরা চোখ নামিয়ে নেয়। দরজার ওপাশ থেকে ফাইজ নক করে ইরফানকে ডাকে। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে দেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরাকে ঠেলে তার থেকে দূরে সরায়। মায়েরা কিছু বলতে নিলে তার আগে ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ করো, আই সয়ার এই দু গাল থাপড়ে লাল করে দেব, স্টুপিড। মায়ের সাথে সাথে তার 2 হাত 2 গালে তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভূতে ধরেছিল, তাই স্বাভাবিকভাবে কথা বলেছিল। ইরফান বাঁ হাতে মায়ের ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভালো লাগে না। অসহ্য লোক একটা। ইরফানকে দরজা লক করতে থেকে ফাইজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নিব। ইরফান গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুতে দে। বিয়ের পর আর আসবো না, তখন বউয়ের ঘরই আমার ঘর। দেখি, সর সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফাইজ অবাক হয়। এর ঘরে কি গুপ্তধন আছে নাকি? জীবনে তেমন করেনি। বউ তো এর ত্রিসীমানায় থাকে না, থাকলে তো কেউ এমন করে না। ফাইজ বিরক্ত হয়ে বলে, কি নাটক শুরু করলি? রিতা হাতে মায়ের একটা 3 পিস আর একটা বই নিয়ে দাঁড়ায় ফাইজের পাশে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড় বই ইরফানের হাতে দেয়। ফাইজ ভ্রু কুচকে তাকিয়ে থাকে ইরফানের হাতের বই জামার দিকে। দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, একটু বোঝাবি আমায়? বিলিভ মি, তোর আচরণে আমি নিজেকে গুলিয়ে ফেলছি। ইরফান কিছুই বলল না। দরজা খুলে ভেতরে ঢুকে ফাইজের মুখের ওপর দরজা লাগিয়ে দিল। ফাইজ স্তব্ধা খেয়ে চেয়ে আছে। একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ফাইজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না, তুই আমাকে মিথ্যে বললি কেন? শুদ্ধ অবাক হয়ে বলে, কি মিথ্যে বললাম? ইরফান তোর বউকে নিয়ে থাকতে শুরু করেছে, তুই বললি ও নাকি ওর বউকে মানে না। শুদ্ধ দ্রুত ইরফানের ঘরের বন্ধ দরজার দিকে তাকায়, আবার ফাইজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ফাইজ শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেনের সাথে মজা করার মুড নেই। শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করব, ওকে বলে দিস। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হাসল। এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভেতরে গিয়ে হাতের কাপড় আর বই বিছানোর উপর রাখে।
মায়েরা বিছানার উপরই বসেছিল। জামা আর বই দেখে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, চেঞ্জ করে পড়তে বসবে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি আজ পড়বো না, ইনায়াপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে তার সামনে এনে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলছি করো। মায়েরা অসহায় মুখ করে থাকে। একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফান একবার এগিয়ে শার্টের হাতা গুটিয়ে রেগে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দুপা পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নাড়িয়ে দ্রুত বলে, না না, আমি এখানেই চেঞ্জ করছি। গো। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভোলেনি। মায়েরার মুখ জুড়ে ভীষণ অসহায়ত্বের খেলা। ডান দিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়না চোখে পড়ে। মায়েরা দ্রুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তার খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল, বাস্তবে দেখেনি। এই প্রথম সামনে থেকে দেখল। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো। মায়েরা ভীষণ অবাক হয়। অমন তেড়া মাথার চুলিয়া বড় বড় পাগল লোকের ঘর এত গোছালো কি করে? কিছু ফার্নিচার সাদা, আর কিছু কালো। অন্য কালারের একটা ফার্নিচারও নেই। মায়েরার তার স্বামীকে পছন্দ না হলেও তার এই গোছালো ঘর ভীষণ পছন্দ হলো। পরনো এলোমেলো শার্ট দিকে একবার তাকালো, খুলতে চাইলো, কিন্তু ইনায়া এত এত পিন লাগিয়ে দিয়েছে। মায়েরা একটু চেষ্টা করেই রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ সরে গিয়ে বিছানায় শুয়ে চোখ বুঝল। বিছানার চাদরটাও সাদা। মায়েরা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইল, কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই আবার চুপচাপ শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করল। চটফটায় মাথা ব্যথায়। তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মাঝেই মায়েরা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফাইজরা সবাই চলে গিয়েছে। রুমা বেগম ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছেন। সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালে বিছানায় নজর পড়লে চোখ জোড়ায় বিস্ময় ভর করে। মায়েরা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে। খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরের নিচে অবধি চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটোপুটি খায়। মায়েরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে দেখল ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে মায়েরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নৃত্যরত। ইরফান চোখ সরিয়ে নেয়। শাড়ির 3টা বোতাম খোলে। ঘেমে গিয়েছে। সোফার টেবিলের উপর থেকে এসি রিমোটটা নিয়ে এসি অন করলো। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করলো না। ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়েরার মেঝেতে পড়ে থাকে এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায়। সে যেখানে জামার বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই পড়ে আছে। গায়ের শাড়ির অবস্থা বেহাল। ইরফান মায়েরার কাজে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মায়েরার মুখের উপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা গোলগাল শান্ত মেয়ের মুখপানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখাবয়বে চেয়ে রইল কতক্ষণ, নিজেও বুঝল না। মায়েরা ঘুমের মাঝেই নড়াচড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। দুহাত সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের দু পায়ের মাঝ বরাবর গেলেও আরেক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায় মায়েরার ঘাড় উন্মুক্ত হয়ে যায়। ইরফান অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মায়েরার হাতের দিকে একবার তাকালো। এরপর চোখ তুলে তাকালে মায়েরার ফর্সা উন্মুক্ত ঘাড়ের পানে দৃষ্টি পড়লে চোখ সরিয়ে পিড় করে, স্টুপিড, এই বলে ব্যালকনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মায়েরার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে গুটিসুটি মেরে শোয়। তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিটপিট করে চোখ মেলে তাকায়। বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। দেয়াল ঘড়িতে চোখ পড়লে দেখে 11:30 প্রায় বেজে গিয়েছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আশপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। ওই লোক কি এখনো আসেনি? আসেনি ভাবলো। এসে যদি দেখতো সে তার বিছানা পুরো দখল করে শুয়ে আছে, নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করল, দয়ামায়াহীন লোক একটা। ডান হাতের মাথার চুল টেনে ধরল। মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো। পারছে না। এটা কিভাবে লাগায়? বিরক্ত হয় মায়েরা। পিছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ আসে, কি করছো? ইরফানের গলা পেয়ে মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। এই লোক কখন আসলো? আমতা আমতা করে বলল, দরজা খুলে দিন। ইরফান হ্যাঁ না কিছুই বলল না। চুপচাপ মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরার মুখ ফোলা।
চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়েছে। মায়েরা ইরফানকে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে। মায়েরা আবারও আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গটগট পায়ে এসে দরজা খুলে দিলে মায়েরা ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। ইরফান মায়েরার ডান বাহু চেপে ভ্রু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা চোখ বুজে বা হাতে মাথার চুল টেনে ধরে। ইরফান মায়েরার নীরবতায় ধমকে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা বিরক্ত হয়, এখন শুধু ইংলিশ ছাড়বে আর তাকে ধমকাবে। রেগে মেগে চোখ খুলে বলে, আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি। আমাকে বন্দি করে রেখেছিলেন কেন? উফ, মাথা আমার ছিঁড়ে গেল। ইরফান রেগে শক্ত হাতে মায়েরার হাত চেপে বলে, স্টুপিড, বাজে না বগলে থাকতে পারো না? কি হয়েছে? মায়েরা বিরক্তি নিয়ে রেগে বলে, মাথা ব্যথা করছে বুঝলেন? ও, আপনি তো আবার ইংরেজ, বাংলা বলতে বুঝতে খুব কষ্ট হয়। হেডেক হেডেক। ইরফান শক্ত হাতে মায়েরার মুখ চেপে ধরে। সেভাবেই ধরেই মায়েরাকে তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে। মায়েরা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, কিন্তু বরাবরই ব্যর্থ। ইরফান ফার্স্ট এড বক্স থেকে টাফলিন নিয়ে মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মায়েরা উল্টো ঘুরে রেগে ইরফানের বুকে ধাক্কা দেয়, শুধু তার মুখ চেপে ধরে। অসহ্য লোক একটা। ইরফান মায়েরার গাল চেপে রেগে বলে, আমায় রাগিও না, এটা খেয়ে এক্ষুনি বের হবে এখান থেকে। মায়েরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার গাল ছেড়ে দেয়। মায়েরা রেগে বলে, আমি থাকতে চেয়েছি এখানে, আপনি তো আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছেন, অসহ্য লোক একটা। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্যপনা করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড। মায়েরার এই লোকটাকে খুন করতে ইচ্ছে করছে। এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ওষুধ নিয়ে টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। ইরফানের রাগে চোয়াল শক্ত হয়ে যায়, আর নিতে পারছে না একে। মায়েরাকে টান মেরে তার সামনে আনে। ফলস্বরূপ মায়েরার হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের উপর ঠাস করে পড়ে। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে ইরফান নির্বিকার। সে মায়েরার দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে আছে। মায়েরা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাঁচের গ্লাসটা সোজা এই লোকের পায়ের উপর পড়ল। অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলেই গন্ডার এই লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা, তার হাত ধরে মুখ ধরে এমন টানছে কেন এই লোক? মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল গিলে খাওয়া চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত, রাগ সব হজম করায় ব্যস্ত হলো। আল্লাহই জানে সে করেছে নাকি। ইরফান বাঁ হাতে মায়েরার কাঁধ চেপে ডান হাতে মায়েরার গাল চেপে ধরে। দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই সেই দুপুরে খেয়েছিল, এখন 12টা বাজতে চলল। মাঝে ক্ষুধা লেগেছিল কিন্তু খায়নি, আর এখন এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিল। বিড়বিড় করে, নিজে পাগল তাই আমাকেও পাগল বলছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, মনে ছিল না। ইরফান মায়েরাকে ছেড়ে রেগে বলে, বকবক করেই তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে, স্টুপিড। মায়েরা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বকবক করে আবার কার পেট ভরে, যত সব আজগুবি কথা। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মায়েরার হাত শক্ত হাতে চেপে রেখে বলে, আবার কোথায় যাচ্ছ? মায়েরাও রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর মুখ ব্যথা বানিয়ে দিয়েছে, অসহ্য। ইরফান রাগী চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ওষুধ খাবো। ইরফান থতমত খেয়ে মায়েরার হাত ছেড়ে গম্ভীর গলায় বলে, ও ইয়া, শিওর, গো। মায়েরা নিচে নেমে চারিদিকে অন্ধকার দেখে। সবাই ঘুমিয়েছে বোধহয়। খাবার যে কোথায় সে তো জানে না। কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া কিছুই নেই। মিটিমিটি আলোর মাঝে মায়েরা চেয়ার টেনে বসল। এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফানের কণ্ঠ পায়, থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা? মায়েরা ধরফর করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখল। মায়েরা ভ্রু কুঁচকাল। উপর থেকে নিচে আসলো কখন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, খাবার কই? মায়েরার মিনমিন কণ্ঠ, খুঁজে পাইনি। ফ্রিজ চেক করেছিলে? মায়েরা ভাবে, তাই তো, আসলে তার ঘুম পাচ্ছে। টেবিলে থাকলে ঝটপট খেয়ে নিত, কে আবার খুঁজতে যাবে? তাই পানি খেয়ে পেট ভরিয়ে ওষুধ খেতে চাইছিল। মায়েরার চুপ থাকা ইরফান আরও রেগে যায়। ধমকে বলে, অ্যান্সার মি, স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে। এই লোকটা তার পিছু ছাড়ছে না কেন? অসহ্য একটা। বিড়বিড় করতে করতে ফ্রিজ খুলে দেখতে পায় একদম সামনেই একটা প্লেট।
ইরফান ডাইনিংয়ের লাইট জ্বালিয়ে দিয়েছে। মায়েরা প্লেটের ঢাকনা সরিয়ে বুঝলো হয়তো তার শাশুড়ি মা তার জন্যই সাজিয়ে রেখেছে প্লেটটা। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাঁদিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কিছুক্ষণ খাবার নেড়েচেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে বলে, আপনি যান। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। এগিয়ে এসে মায়রার পাশের চেয়ারে বসে পড়ে। মায়রা থতমত খেয়ে যায়। ইরফান ফোন স্ক্রোল করতে করতে গম্ভীর গলায় বলে, ফিনিশ ইট, ফাস্ট। মায়রা তার প্লেটের দিকে তাকায়, মুখটা অসহায়। ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে আর চোখ ইরফানের দিকে একবার তাকায়। ইরফান দু হাত মেলে টেবিলের উপর রাখায় তার হাত মায়রার হাতের সাথে লেগেছে। মেয়েটা বাম হাত নামিয়ে তার কোলের উপর গুটিয়ে রাখল। আর একটু চেপে যেতে চাইলে ইরফান ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখেই গম্ভীর গলায় বলে, মেঝেতে বসে খেতে চাইছো? মায়রা চেয়ার থেকে আরেকটু সরতে গিয়ে পড়তে নিলে টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে তাকায়। চোখ মুখে তীব্র বিরক্ত, সাথে রাগ। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। আমতা আমতা করে মুখ ফসকে বলে, আপনি প্লিজ যান, আপনাকে ভূতে ধরেছে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট? মায়েরা কেঁপে ওঠে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে দাঁড়ায়। বাঁ হাতে কল রিসিভ করে কানে ফোন ধরে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে। মায়েরা একটু স্বস্তি পায়। দ্রুত গপাগপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে। ভাবছে ইরফানের উপর কোনো জিন ভর করেনি তো। এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেওয়া ইরফানই ভালো। কম ভয় লাগতো। কিন্তু এখন জিনের কথা ভেবে মায়েরার প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে উস্ত্রে খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মায়েরা। তার মনে হচ্ছে হয় ইরফানকে জিন ধরেছে, নয়তো এতবার মুখ ফসকে পাগল বলায় আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে। তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝে দেখল মায়রার দৌড়ানি। ফোন কেটে গম্ভীর চোখে মায়রার ঘরের বন্ধ দরজার পানে চেয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করল, স্টুপিড বাঁদর। এরপর ডাইনিংয়ের লাইট অফ করে দুই সিঁড়ি পরপর দ্রুত পায়ে উপরে উঠে যায়।